আসসালামু আলাইকুম। সিএ ফাউন্ডেশন কোর্সের ওরিয়েন্টেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা দেখার পর আপনারা যারা সিএ সম্পর্কে জানতে চান বা পড়তে আগ্রহী, টোটাল বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, কাইন্ডলি ধৈর্য ধরে পুরো ভিডিওটা যদি দেখেন আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওর আমাদের প্রথম টপিকই হচ্ছে সিএ কি। এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমি, অলরেডি 15,000 মানুষ ভিডিওটা দেখছে। তারপরেও আমি আবারও আলোচনা করি যে বিষয়টা মানুষকে বোঝাতে গেলে আসলে টাইম লেগে যায়, অনেকে বুঝতে পারে না। এর বিষয়টা নিয়ে অলরেডি 2টা লাইভ করছি। তারা সে বিষয়ে আরও বেশি আগ্রহী তারা চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে লাইভ 2টা দেখে নেবেন। সরাসরি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাদের লাইফের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা সেখানে শেয়ার করছে। তো যদি এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখেন কাইন্ডলি, কারণ আমি দেখছি 80% মানুষই ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে রাখতে কী হবে, পরবর্তীতে হয়তো আরও ইনফরমেশন আলা ভিডিও যেটা আপনার দেখার প্রয়োজন বাট আপনি জানেন না, তো ভিডিওটা আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটা আপনি ক্লিক করে রাখেন। ওকে, আমরা স্টার্ট করি। সিএ কি? সিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শর্টকাটে চার্টার্ডের সি আর অ্যাকাউন্টেন্টের এ। এখন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন একজন পড়ে, সে কি পড়ে? সে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য সে সিএ পড়ে। তখন ওই সিএর মানে হচ্ছে অ্যাকাউন্টেন্সি। দেখেন, নর্মালি যখন একজন অ্যাকাউন্টিং নিয়ে বিবিএ করে সে কিন্তু বলে অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে, বাট এটা কিন্তু অ্যাকাউন্টেন্সি। তো অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টেন্সির ভিতরে যেমন পার্থক্য আছে, তো অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভিতরেও কিন্তু পার্থক্য আছে। বিষয়টা যদি আমি একটু ভালো করে বলি, যে একজন এমবিবিএস করার পরে ডাক্তার হয়ে যায়, বিএসসি করার পরে ইঞ্জিনিয়ার হয়ে যায়, বাট একজন বিবিএ করার পরে কিন্তু অ্যাকাউন্টেন্ট হয়, বাট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় না। তো চার্টার্ড ডক্টর নেই, চার্টার্ড ইঞ্জিনিয়ার নেই, বাট চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা কেন প্রয়োজন সেটা যদি আমি বোঝাইতে হয়, তাহলে একটা দেশ কিন্তু টিকে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপরে নির্ভর করে। আপনারা যদি রিসিপশন নিয়ে একটা ভিডিও আছে, যারা নিউলি কোয়ালিফাইড সিএ, ভিডিওটা পুরো দেখেন, এ বিষয়ে আরও ইনফরমেশন পাবেন। এবং এই চ্যানেলের শর্ট অপশনে গিয়ে বাংলাদেশ টিকবে না সিএ ছাড়া একটা টপিকের ভিডিও আছে, ওইটা আপনারা দেখতে পারেন। তো আমি বলি কেন, বাংলাদেশের বাজেট প্রণয়ন থেকে শুরু করে বাংলাদেশ কিন্তু টিকে আছে কিসের পরে? রাজস্ব কালেকশন করে। আপনার এনবিআর তো আপনারা হয়তো নাম বললে চিনবেন না, বাট এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা আপনার জাতীয় রাজস্ব বোর্ড। তো জাতীয় রাজস্ব বোর্ড কী করে? আপনার রেভিনিউ থেকে যে আমাদের যে ট্যাক্সের টাকাটা, এটা কিন্তু কালেকশন করে। এছাড়াও ভ্যাট ডিপার্টমেন্ট আছে, আপনার ডিসিটি আছে। বাট একটা কোম্পানি কত টাকা ট্যাক্স হয়েছে, ভ্যাট হয়েছে, সেটা কিন্তু সরাসরি নির্ণয়ের উপায় থাকে না। যেমন বড় বড় কোম্পানিতে একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে অডিট সেকশন নামে, যারা দেখা যায় মান্থলি অডিট করে, ইয়ারলি অডিট করে। বাট এর বাইরে কিন্তু নিরপেক্ষভাবে কাউকে প্রয়োজন, যে আমার পক্ষের লোকও না, আপনার পক্ষের লোকও না, সে কী করবে? নিরপেক্ষভাবে একটা রিপোর্ট দেবে। তো আপনারা যদি সিএ ফার্মের নাম শুনে থাকেন এবং অডিটের নাম শুনে থাকেন, অডিট জিনিসটা কি? সিএ বুঝতে হলে আপনাকে অডিট বুঝতে হবে। অডিটের বাংলা যদি আমরা করি, নিরীক্ষা করা। নিরীক্ষা জিনিসটা আবার কি? সহজ ভাষায় বলতে গেলে অনেকটা আপনার একজন মানুষ যেমন মারা গেলে তদন্ত করা হয়, একজন অডিটে গিয়ে আমরা কিন্তু সেমভাবে তদন্ত করি। বাট এখানে ক্রাইম কোনো মার্ডার কেসের বা না, চুরি বা হচ্ছে আপনার ফ্রড কেস যদি বলেন, এই বিষয়গুলো আসে কোন জায়গাতে আসে? আমরা তদন্ত করি তার ফিনান্সিয়াল এক্সপেন্স এবং ইনকামের, কত টাকা সে ব্যয় করেছে, কত টাকা আয় করেছে। একজন যে অ্যাকাউন্টেন্ট থাকে বা অ্যাকাউন্ট অফিসার থাকে বা হচ্ছে ক্যাশিয়ার থাকে, তারা কিন্তু তাদের যেই রেজিস্টার বুক আছে, ক্যাশ রেজিস্টার বই হতে পারে, তাদের ভাউচার হতে পারে, এই জিনিসগুলোতে কিন্তু ডে টু ডে একটা ক্যালকুলেশন লেখে যে আমার এই খাতে এত টাকা খরচ হচ্ছে, আমার এত টাকা
ঢুকছে ব্যাংক অ্যাকাউন্টে, কেন ঢুকছে সেই ব্যাখ্যাগুলো থাকে। বাট এখানে তো ফ্রড কেস হওয়ার সম্ভাবনায় থাকতেই পারে, যে তার মন উক্তি দেখা যাচ্ছে কোনো একটা অ্যামাউন্ট সে হচ্ছে নিজে সরাই ফেলে এখানে একটা খরচ দেখা দিল, বা কোনো একটা ইনকাম ওর ভিতর থেকে সরাই ফেললো, এ ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তো এই সমস্ত কিছু কিন্তু মনিটরিং করা একটা কোম্পানির যে মালিক তার পক্ষে কি সম্ভব হয় না, কারণ সে তো সবাইকে বিশ্বাস করে। বাট এরপরেও যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তার কত টাকা ট্যাক্স হয়েছে এবং সে ভ্যাটগুলো পে করছে কিনা, এই বিষয়টা কিভাবে ধরবে। তো এই বিষয়টা নির্ণয় করার জন্যই কিন্তু আরজেসি থেকে বাধ্যতামূলক যেগুলো কোম্পানি আছে প্রত্যেক বছর তাদেরকে অডিট করাইতে হয়। যখন একটা বছর শেষ হয় আমাদের সেটাকে হচ্ছে আমরা ফিনান্সিয়াল ইয়ার বা ফিসকাল ইয়ার বলি। ফিনান্সিয়াল ইয়ার বা ফিসকাল ইয়ার যেমন 24 সাল কিন্তু এখনও যায়নি, কেবল ডিসেম্বর মাস চলছে, বাট 24-এর কিন্তু অডিট অ্যাকাউন্টস অনেক ফাইনাল হয়ে গেছে। আপনি বলতে পারেন কেমনে, ডিসেম্বর তো যায়নি। তো কোম্পানিগুলোর ক্ষেত্রে আমাদের অর্থ বছর সম্পর্কে তাদের ধারণা আছে। অর্থ বছর কিন্তু শুরু হয়, যেমন 24-এর অর্থ বছর হচ্ছে আপনার জুলাই 23 থেকে জুন 24, জুলাই 23 থেকে জুন 24, তার মানে কিন্তু 24-এর অর্থ বছর শেষ। বাট কিছু ক্ষেত্রে ডিফারেন্স, সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকগুলোতে হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর ধরা হয়, বিশ্বের অনেক দেশে আছে মার্চ থেকে ফেব্রুয়ারি ধরে। বাট আমাদের বাংলাদেশে আমাদের হচ্ছে জেনারেল অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন। তো এই যে একটা বছর গেছে, এর কিন্তু অডিট অলরেডি চলছে, অনেক প্রতিষ্ঠানের অডিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই অডিট যে রিপোর্টটা, এই অডিট রিপোর্টটা কিন্তু এনবিআরের কাছে যায়। তারা এই অডিট রিপোর্টে কী করে, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে তাদের ব্যালেন্স শিট দেখে, এবং অডিট যে রিপোর্টটা করা হয় ওখানে কিন্তু কিছু কি অডিট মেটার থাকে, কোন বিষয়গুলো পাওয়া গেছে কোন বিষয়গুলো পাওয়া যায়নি, এই রিপোর্টটা তৈরি করে কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল যে সিএ ফার্মকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করে, সেই সিএ ফার্ম কিন্তু ওখানে বিষয়গুলো তাদের অবজারভেশন থেকে সেগুলো তৈরি করে। তো এখানে আপনার যে স্টেটমেন্টটা হয় সেখানে প্রথমেই থাকে হচ্ছে ব্যালেন্স শিট, যে আমরা শর্টকাটে সেটাকে হচ্ছে বিএস বলে থাকি। ব্যালেন্স শিটে কি থাকে, ব্যালেন্স শিটে তার অ্যাসেট এবং লাইবিলিটি থাকে, তারপরে থাকে হচ্ছে তার ইনকাম স্টেটমেন্ট বা যেটাকে হচ্ছে আইএস বলা হয়। আচ্ছা, আইএসে কি থাকে, আইএসে বিএস আর আইএস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইএসে থাকে সে কত টাকা টোটাল তার রেভিনিউ হয়েছে বা কত টাকা ইনকামের বিষয়টা কিন্তু অনেক পরে আসে। আমরা সচরাচর টেলিভিশনে নিউজ দেখি যে একজন হাঁস মুরগির খামার করে মাসে 30 লাখ টাকা ইনকাম করছে, বিষয়টা কিন্তু এমন না। ইনকাম ব্যাপারটা পুরোপুরি আলাদা। যেমন আমি যদি একটা আচ্ছা আমি একটু কিছু অংশ মুছে দিই। ধরেন আমি একটা কলম কিনলাম 10 টাকায়, ঠিক আছে, আমি একটা কলম 10 টাকায় কিনলাম এবং বিক্রি করলাম হচ্ছে 20 টাকায়। 20 টাকায় ধরলাম, 10 টাকার জিনিস তো 20 টাকায় নর্মালি বিক্রি হয় না, উদাহরণ দেওয়ার জন্য। তো এই 20 টাকা যে আমি বিক্রি করলাম, 20 টাকা কি আমার ইনকাম? না, 20 টাকা তো আমার ইনকাম না। এই 20 টাকার ভিতর থেকে আমি যখন আমার ক্রয় মূল্যটা বাদ দিব, বিক্রয় মূল্য থেকে আমার যে ক্রয় মূল্য সেটা বাদ দিলে আমার কত টাকা থাকে? 10 টাকা। এই 10 টাকা কি আমার ইনকাম? না, 10 টাকা আমার ইনকাম না, কারণ এর ভিতরে আমার আরও খরচ আছে। আমি যখন এই কলমটা কিনতে গেছি আমার সেখানে যাতায়াত ভাড়া থাকতে পারে, বা দেখা যাচ্ছে আমি এটা 10 টাকা ধরছি, এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। দেখা যাচ্ছে আমার একটা দোকান, সাপোজ একটা দোকান আমি যদি ধরি, তো দোকানে তো আমার অনেক ধরনের খরচ থাকতে পারে। সেখানে আমার ইউটিলিটি বিল, মানে হচ্ছে বিদ্যুৎ বিল, নেটের বিল, বা হচ্ছে দোকান ভাড়া, কর্মচারীর ভাড়া, বিভিন্ন ধরনের কর্মচারীর ভাড়া বলছি কেন, কর্মচারীর বেতন, বিভিন্ন ধরনের কিন্তু আমার খরচ থাকতে পারে। তো আমার টোটাল যে টাকাটা রেভিনিউ হয়েছে, বিক্রি করে আমি 20 টাকা পাইছি, সেটা থেকে আমি পারচেজের যে টাকাটা সেটা বিয়োগ করলাম। এরপরে কি বিয়োগ করব? আমার যত খরচ হয়েছে সব খরচগুলো তো আমার বাদ দিতে হবে। দেওয়ার পর যেই টাকাটা আসবে, এরপরে আবার একটা কথা থাকে, সেটা হচ্ছে আমার ট্যাক্স ভ্যাটের ক্যালকুলেশনটাও কিন্তু বাদ দিতে হবে। দেওয়ার পর আমার যেই টাকাটা থাকবে সেটাই কিন্তু আমার নেট প্রফিট বা মূল ইনকামটা।
তো আমার দেখা যাচ্ছে সব বাদ দিতে দিতে যেয়ে যদি 5 টাকা থাকে, সেই 5 টাকা কিন্তু আমার আয়, নট আমি 20 টাকায় বিক্রি করছি বলে 20 টাকা আমার না। এই কনসেপ্টটা নিয়ে আমাদের অনেকের ভিতরে ভুল ধারণা থাকে, এটা আমাদের ক্লিয়ার হইতে হবে। আমাদের কিন্তু যেটা বিক্রি হয় সেটাই কিন্তু আয় না। আচ্ছা গেল, আমি একটু অন্য দিকে চলে গেছিলাম। আচ্ছা আসি, এরপরে মূল পয়েন্টে ফিরে আসি। সেটা হচ্ছে, আচ্ছা কোন জায়গাতে ছিলাম, অর্থ বছর। হ্যাঁ, প্রত্যেক অর্থ বছরে কিন্তু অডিট হয়। এরপরে মান্থ ওয়াইজ কিছু কনসালটেন্সি সেবা লাগে, যেটাকে অ্যাসুরেন্স সেবা বলা হয়। যে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান কিন্তু চালাতে গেলে তাদের যখন লাখ লাখ কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, এর সাথে সাথে কিন্তু তাদের ভ্যাট ট্যাক্সের বিষয়টাও জড়িত থাকে। তো ভ্যাট ট্যাক্স সেবাটা কোথা থেকে নেয়? সিএ ফার্ম থেকে নেয়। এরপরে হচ্ছে যারা আইটিবি থাকে তারাও দেখা যাচ্ছে যে এ ধরনের সেবা দিয়ে থাকে। অনেক ফার্ম আছে যেখানে হচ্ছে ভ্যাট ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট এবং আরজেসিতে মানে জয়েন্ট স্টকে রেজিস্টার হওয়ার জন্য আরজেসি ডিপার্টমেন্ট থাকে, অডিট ডিপার্টমেন্ট থাকে, আলাদা আলাদা থাকে। তো এইটা হচ্ছে একজন যে সিএ কোয়ালিফাই করতে পারে সে একটা প্রতিষ্ঠান খুলতে পারে, মানে কোম্পানি খুলতে পারে, যেটাকে সিএ ফার্ম বলে বা অডিট ফার্ম বলে। তারা ইন্ডিভিজুয়াল রাইটস রাখে যে যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে যেগুলো অডিট করার যোগ্য সেগুলোতে তারা অডিট করতে পারে। অ্যাজ লাইক আপনার যারা এই প্রশ্নটা করে যে সিএ পাস করলে একজন কত টাকা স্যালারি পাবে, একজন যেমন একজন ডক্টর দেখা গেল 40,000 টাকা বেতনের একটা চাকরি করছে, 40,000 টাকা বেতনের চাকরি করছে। অনেক ডাক্তার আছে এই টাকা ভাই হাতই দেয় না। কেন? কারণ সে চেম্বার খোলে, কনসালটেন্সি করে ডেইলি যদি সে 40টা রুগী দেখে, তাইলেই দেখা যাচ্ছে তার 40,000 টাকা হয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের ডক্টররা নর্মালি যেটা করে যে একজন মানুষের একটা টেস্টের প্রয়োজন, তারে 5টা টেস্ট লিখে দিল 5,000 টাকা, একটা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিল, সেখান থেকে দেখা যাচ্ছে 50% কমিশন নিয়ে নিল। তো আমি প্রসঙ্গটা অন্যদিকে যাচ্ছি না। তো অ্যাজ লাইক একজন যখন হচ্ছে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যায়, সে নিজেই কনসালটেন্ট হিসাবে অডিটের, ভ্যাটের, ট্যাক্সের, আরজিএসটি যে অ্যাডভাইজার হিসাবে থাকতে পারে, সেবা দিতে পারে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের হচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে থাকতে পারে, বোর্ড মেম্বারে থাকতে পারে, বড় বড় কোম্পানির সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও চিফ ফিনান্সিয়াল অফিসার, অপারেটিং অফিসার বা হচ্ছে সিএস মানে কোম্পানি সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট, তারপরে অডিট ডিপার্টমেন্টের হেড বা অডিটর, বিভিন্ন ধরনের পজিশনে কিন্তু হাই পজিশনে সে চাকরিতে ঢুকতে পারে। এই বিষয়টা এমন না যে হচ্ছে একজন পুরো কোয়ালিফাই হতেই হবে, কারণ অনেক প্রতিষ্ঠান আছে পার্টলি কোয়ালিফাই। আমি বলি সিএর লেভেলে যখন আসবো তখন এই বিষয়টা নিয়ে আরও বলবো যে পার্ট কোয়ালিফাই কাকে বলে। ওকে, এরপরে আশা করি হচ্ছে স্যালারির বিষয়টা এবং নর্মালি যারা সিএ পড়ে তারা কি করে এই বিষয়টা বললাম। তো এরপরে যারা সিএ পড়তে চায় এরা আসলে কোথায় পড়ে, মানে একটা বিষয় আমাদের মাথার ভিতরে ধারণা থাকে যে প্র্যাকটিক্যাল পড়ালেখা। তো এখানে একজন নর্মালি একজন স্টুডেন্ট সিএর হচ্ছে দুইটা নর্মালি সেগমেন্ট আছে। আচ্ছা, সিএ স্টুডেন্টরা কি করে? নর্মালি আপনার আর্টিকেলশিপের জন্য একটা সিএ ফার্মে সিলেকশন হইতে হবে। মানে যেভাবে আপনার পরীক্ষা তো দিয়েছেন অনেকে, যারা এইচএসসি পরীক্ষা পাশ করছেন তারা অনেকে কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেয় বা অ্যাডমিশন পরীক্ষা, জব ইন্টারভিউ দেয়। অ্যাজ লাইক সেম আপনাকে একটা সিএ ফার্মে টেস্ট দিতে হবে। সিএ ফার্মে টেস্ট দিয়ে আপনি সিলেকশন হবেন। সিলেকশন হওয়ার পর আপনি কি করবেন? সিলেকশন হওয়ার পর আপনি সেখানে আপনার একটা প্রবেশন পিরিয়ড থাকবে, সেটা হতে পারে আপনার 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাস প্রবেশন পিরিয়ডের পর দেন তারা আপনাকে আইসিবি থেকে রেজিস্ট্রেশনের জন্য পাঠাবে। তো আইসিবি আপনাকে রেজিস্ট্রেশন দেবে। অ্যাজ লাইক আইসিবি কিসের মতো কাজ করে বিষয়টা নিয়ে অনেকের হচ্ছে ধারণা নেই। আইসিবি হচ্ছে অ্যাজ লাইক ইয়োর বোর্ড বা ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি ধরলে সুবিধা হয় আর কি। যেমন আপনি যে কোনো কলেজে পড়েন, আপনাকে
ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থাকতে হয়, যে কোনো স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বোর্ডের আন্ডারে। তো সমস্ত ফার্মে, যে ফার্মে আপনি স্টুডেন্ট থাকেন, সবাই রেজিস্ট্রেশন পায় কিন্তু হচ্ছে আইসিএবি থেকে রেজিস্ট্রেশন পাই। আইসিএবি পরীক্ষা কন্ট্রোল করে, আইসিএবি রেজিস্ট্রেশন দেয়। তাহলে ফার্ম কি করে, এই যে বিষয়গুলো বললাম, আপনি যখন সিএ ফার্মে সিলেকশন হয়ে যাবেন, আপনি প্রবেশন পিরিয়ড পার হওয়ার পর যখন আপনার রেজিস্ট্রেশন হবে, তারপর থেকেই আপনি কিন্তু ফুল টাইম মানে একজন সিএ স্টুডেন্ট প্লাস আর্টিকেলশিপ স্টুডেন্ট। তো আর্টিকেলশিপ স্টুডেন্ট হলে আপনি একটা এক্সট্রা পাওয়ার পাবেন। পাওয়ারটা কি, আপনি অডিট করতে পারবেন। তো আপনি তখন আপনার নামের সাথে স্টুডেন্ট, সিএ স্টুডেন্ট বা আর্টিকেলশিপ স্টুডেন্ট, সাথে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে অডিটর। আপনি একটা সিএ ফার্মে থাকবেন অডিট অ্যাসোসিয়েট হিসাবে, প্রথমে জুনিয়র থাকবেন, পরে কাজ করতে করতে আস্তে আস্তে সিনিয়র অডিট অ্যাসোসিয়েট হয়ে যাবেন। যখন একটা প্রতিষ্ঠানের, হইতে পারে কোনো অর্গানাইজেশন, কোম্পানি বা হচ্ছে ট্রাস্টি বোর্ড বা যে কোনো কিছু যেগুলো অডিট করতে হয় আর কি, সেখানকার অডিটের পুরো দায়িত্ব থাকবে আপনার হাতে। প্রতিষ্ঠানের পুরো আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি থেকে শুরু করে অডিট রিপোর্ট প্রিপারেশন সব কিছু হ্যান্ডেল করতে হবে আপনাকে। দেখা যাবে আপনি যখন সিনিয়র হবেন, আপনার আন্ডারে একজন জুনিয়র থাকবে বা দুইজন জুনিয়র থাকবে। যখন আপনি জুনিয়র থাকবেন, তখন আপনি কারোর সাথে থাকবেন। এভাবে আপনাকে পুরো প্রসেসিংয়ের মাধ্যমে অডিটটা শিখতে হবে। অডিট শিখতে গিয়ে আপনি আরও এই রিলেটেড যা কিছু আছে আপনি তো নলেজ পেয়ে যাবেন, তো শিখে ফেলবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, নর্মালি দেখা যায় অফিস টাইম 10টা থেকে 6টা, অনেক ফার্ম আছে 9টা থেকে 5টা। তো এইটা আবার অনেক ফার্ম আছে হচ্ছে সপ্তাহে 5 ডে থেকে 6 ডে, সপ্তাহে 5 দিন বা 6 দিন, 1 থেকে 2 দিন আপনি ছুটি পাবেন। তাছাড়া বাকিটা সময় 10টা থেকে 6টা পর্যন্ত অফিস টাইম মেনটেন করে একটা প্রফেশনাল পরিবেশে আপনাকে শিখতে হবে। ওকে, এই গেল। এরপর কি করব, রেজিস্ট্রেশন দিল, তারপরে আপনার ক্লাস যেগুলো হয়, সিএর ক্লাস নর্মালি হয় হচ্ছে অনলাইনে। আপনি 10টা থেকে 6টা বা 7টা অফিস করবেন, করার পর বাসায় ফিরবেন ক্লান্ত হয়ে। তারপরে আপনাকে আবার ক্লাসে জয়েন করতে হবে। আপনাকে দেখা যাবে 3 থেকে 3.5 ঘন্টার ক্লাস হবে। তো নর্মালি অনেক স্টুডেন্ট কি করে, এই ক্লাস করে তো এনাফ হয় না, কারণ 3 মাসের ভিতরে আপনার 7টা সাবজেক্ট যে করে হোক তারা শেষ করাই দিবে। একটা ক্লাসে একটা অধ্যায় দেখা যাচ্ছে পুরো শেষ করে দিবে, দেখা যাবে মাথার ওই পাত দিয়ে বের হয়ে যাবে অনেক বিষয়। তো সেক্ষেত্রে অনেকে কী করে, নিজস্বভাবে প্রাইভেট পড়ে বা কোর্স করে। তো এইটা হচ্ছে অনেক পরের বিষয়, ঠিক আছে। তো আমার নর্মালি একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে সার্টিফিকেট লেভেলের যে সাবজেক্টগুলো আছে, আমি ভবিষ্যতে ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টের জন্য খুব ভালো মানের ক্লাস, যেটা মানে বোঝানো যায় আর কি, ভেঙে চুরে টপিক ওয়াইজ সব কিছু বোঝাবো আমাদের সিএ জার্নিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো সেটা পরবর্তীতে, এখন আমাদের টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে, এই গেল নর্মালি আমার মনে হয় সিএ সম্পর্কে আমি ধারণা দিতে যে অনেক ডিপে ঢুকে গেছি। তো আর সিএর A to Z বিষয়টা যদি বলতে হয়, তাহলে সিএ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। আপনি বাংলাদেশ থেকে যদি সিএ পড়েন, সেক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশেও থাকতে পারেন। আর নর্মালি আপনি যদি বাইরের দেশেও যান, যেমন আমার পরিচিত একজন সিলেটের, ওর স্বাস্থ্য ভাই হচ্ছে লন্ডন থাকে, যে হচ্ছে এসিএ, তার হচ্ছে 10 লাখ টাকা হচ্ছে স্যালারি বাংলা টাকায়। তো আছে অনেকে বাইরের দেশে চলে যায়, বা অনেকে হচ্ছে সিএ কোয়ালিফাই করে ফার্ম টার্ম এগুলো আর দেয় না, ঝামেলা করে না। তার ইচ্ছা থাকে আমি সিএটা পাস করে ভালো পজিশনে ভালো স্যালারির একটা জব পাইলেই আলহামদুলিল্লাহ। তো এখানে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখবেন যে সিএদের হচ্ছে স্যালারি রিলেটেড যে বিসিএস ক্যাডারের চাইতে বেশি। নর্মালি একজন, যদি আমি এখানে কম্পেয়ার করি, যে বিসিএস ক্যাডার অ্যাজ লাইক ম্যাজিস্ট্রেট, আচ্ছা এটা নবম গ্রেড, আচ্ছা নবম গ্রেডের একজন ম্যাজিস্ট্রেটের মূল স্যালারি থাকে 23,560 টাকা। এর সাথে সে হচ্ছে এই স্যালারির অর্ধেক হচ্ছে হাউস রেন্ট টেন হাবিজাবি পায়ে, সে কিন্তু দেখা যায় যে নর্মালি 40 থেকে 45,000 টাকা সৎভাবে পায়, যতক্ষণ প্রমোশন না পায়। প্রমোশন পেয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে 1 লাখ টাকার মতো স্যালারি পায়, সেটার জন্য সে বুড়ো হয়ে যায়।
এর বাইরে সে যা কিছু করে যাবতীয় কিছু তার কিছু পাওয়ার থাকে। তো এই এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে অনেকে দেখা যাচ্ছে ঘুষ খায়, অনেকে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে। বাট দেখা যায় নর্মালি যে সৎভাবে জীবনযাপন করে, আপনি যদি খোঁজ নেন যে অনেক কলেজের টিচার আছে যে হচ্ছে টিউশনি করায় না, দেখবেন যে ঠিকভাবে সংসার চালাইতে হিমশিম খায়। তো নর্মালি এই কারণে হচ্ছে অনেকে বিসিএসটাকে পছন্দ করে না। বাট আপনি যদি সিএর কথা চিন্তা করেন তাহলে কি হবে, এখানে আপনি সিএ যদি কোয়ালিফাই করেন, কোয়ালিফাই করা মানে হচ্ছে পাশ করেন, তো আপনি ন্যূনতম 1 লাখের উপরে স্যালারিতে আপনি প্রথমেই ঢুকতে পারবেন। এবং বর্তমান বাংলাদেশে যতজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আমি বলছিলাম বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে বর্তমান বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট প্রয়োজন প্রায় 12,000-এর মতো। 12,000, সরি টাকা লিখছি কেন, বাট বাংলাদেশে আছে হচ্ছে 2,000, তার মানে এখনও 10,000 জন প্রয়োজন। আচ্ছা, 10,000 জন প্রয়োজন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়লে দেশের অর্থনীতির কি কি সুবিধা, সেটা হচ্ছে যখন একজন সিএ থাকে তো তার নলেজ দিয়ে সে যখন সব কিছু মেনটেন করে একটা প্রতিষ্ঠানের, তাদের যে রেভিনিউটা আছে সেটাই অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারে। কোম্পানিটার ফিনান্সিয়াল কন্ডিশন কিভাবে আরও ডেভেলপ করা যায়, কিভাবে আরও ভালো করা যায়, সেই বিষয়টা কিন্তু তার যে নলেজটা থাকে সেই নলেজটা সে অ্যাপ্লাই করে ভালো করতে পারে। তো এই কারণেই ভালো ভালো অর্গানাইজেশন, আপনি যদি বাংলাদেশের বর্তমান যে বড় বড় কোম্পানি আছে, আপনি একটু যদি লিঙ্কডইন থাকে একটু কাইন্ডলি ঢুকে দেখবেন, বিকাশ বলেন, গ্রামীণ ফোন বলেন, বিরাট বলেন, ওয়ালটন বা হচ্ছে আকিজ গ্রুপ, আপনার দারাজ, যত ধরনের বড় বড় প্রতিষ্ঠান আছেন দেখবেন যে সব প্রতিষ্ঠানে বড় বড় যে হাই হাই পজিশন আছে, আপনার ডিপুটি ম্যানেজার, সিএফও, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, সব পজিশনে দেখবেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। তো এইটা হচ্ছে মানে আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের ধারণা থাকে যে দেশের সবচেয়ে মানে হাই স্যালারিওয়ালা যে জবগুলো বা পজিশনগুলো, এগুলোতে পৌঁছানোর উপায় কী, কিন্তু আমরা হচ্ছে ওই শুনছি বাট আমরা লাইনটা জানি না। সেই শর্টকাট লাইনটা হচ্ছে সিএ। তো সিএ জার্নি যারা স্টার্ট করতে চান, আশা করি সিএ সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমি এতক্ষণ কথা বলে দিতে পারছি। আচ্ছা, এরপরে আসে আমার সিএ A to Z তো বললাম, আর বাংলাদেশের যে হচ্ছে আইসিএবি আছে, আচ্ছা এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে কিনা আমি জানি না, লিখি এখানে আইসিএবি কিন্তু ICAEW এর সাথে কোলাবোরেটেডটা কি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আপনি যদি বাংলাদেশ থেকে পাস করেন, আপনি ইংল্যান্ড থেকেও চাইলে ওদের এসিএ হিসাবে, আচ্ছা কথাটা তখন আসলে আমি একটু ক্লিয়ার করে নিই। অনেকে আমাকে মেসেজ দেয় এসিএ কীভাবে পড়বো, এসিএ আর এফসি এর ভিতরে পার্থক্যটা কি। যখন কেউ সিএ কোয়ালিফাই করে বা সিএ পাস করে, সে হচ্ছে এসিএ হয়। এসিএ মানে হচ্ছে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এসিএ হয়। এবং তার যখন 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স হয়, এসিএ হওয়ার পর কোনো পরীক্ষা কিন্তু দিতে হয় না, তখন সে অটোমেটিক্যাল হয়ে যায় এফসিএ। এফসিএ বলতে মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে বাট সিনিয়র, এই জিনিসটাকে বোঝায় আর কি। হ্যাঁ, তো এসিএ হচ্ছে নতুন যারা কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে তারা এসিএ থাকে, তারপরে আস্তে আস্তে সে অটোমেটিক্যাল এফসিএ হয়ে যায়। তো আপনি চাইলে বাংলাদেশ থেকে সিএ পাস করে আইসিএবিরও যেমন এসিএ হইতে পারবেন, মানে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে মেম্বার, ঠিক তেমনিভাবে আপনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েল থেকেও হইতে পারবেন। নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেগুলো ভালো ভালো কান্ট্রি আছে, সব কান্ট্রির সাথেই মোটামুটি আইসিএবি কোলাবোরেটেড আছে। তো আপনি বিশ্বের যে কোনো দেশে চাইলে সে দেশে যেয়ে আপনি এসিএ হিসাবে সে দেশে প্র্যাকটিসও করতে পারেন বা সে দেশের মাল্টি ন্যাশনাল বড় বড় যে জব সেক্টর আছে সেখানে চাকরিও করতে পারেন। এখন এরপরে বিষয় আসে ভাইয়া, আর শুধু কি হচ্ছে কোম্পানি, সরকারি চাকরির কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা, নর্মালি বলি, যেমন রিসেন্টলি হচ্ছে
মেট্রো রেলে একটা বিজ্ঞপ্তি দিছিল যে ওদের হচ্ছে সম্ভবত ডিজিএম বা জিএম প্রয়োজন, যেটা হচ্ছে 4th গ্রেড, মানে একজন বিসিএস ক্যাডারের গ্রেড কিন্তু 9ম গ্রেড। সে 4 থেকে 5 বার প্রমোশন পাইলে তারপরে 4th গ্রেডে আসে। তো 4 থেকে 5 বার প্রমোশন পাইতে গেলে দেখা যাচ্ছে যদি 30 বছর বয়সে জয়েন করে, তার দেখা যাচ্ছে 65 বছর বয়সে রিটায়ার্ড হয়ে যাবে, 50-এর কাছাকাছি বয়স চলে আসে। বাট এখানে তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রিকোয়ারমেন্ট দিছে। তো আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকেন তো আপনি সরকারি চাকরির 4th গ্রেড, যেটা একজন বিসিএস ক্যাডারের পৌঁছাতে চাকরি জীবনেরও আরও 20 বছর চলে যায়। তা অনেকের লাইফে তো প্রমোশন জিনিসটা কিন্তু সবার হয় না, দেখা যায় 50 জন থাকলে 2 জন বা 1 জনের সুযোগ হয়, তো এখানে ডাইরেক্টলি চলে যাইতে পারে। এছাড়াও যেগুলো বাংলাদেশের মনিটরিং বোর্ড বা অটোনোমাস বডি আছে, অ্যাডভাইজার পদে বলেন বা হচ্ছে আপনার এই যে যেমন ডিজিএম, জিএম, আপনার হচ্ছে বিভিন্ন কমিশন আছে না সরকারের, অ্যাজ লাইক আপনার বিসেক যেমন বাংলাদেশ, তারপরে হচ্ছে বিসিআইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপরে হচ্ছে আপনার যে ব্যাঙ্কগুলো আছে অ্যাজ লাইক হচ্ছে সরকারি ব্যাংক বলেন, আপনি যদি সোনালী ব্যাংকের কথা চিন্তা করেন, যেমন আমি নিজেই দেখছি সোনালী ব্যাংক থেকে হচ্ছে চাকরির জন্য হচ্ছে পাঠায়, মানে সার্কুলার দিচ্ছে আর কি, তাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, তারা কিন্তু স্যালারি দিবে না, ফ্রিতে করা হবে না, না না, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের ভাই স্যালারি দিয়ে কি রাখতে পারবে? তাদেরকে কি দিবে বলেন তো? তাদেরকে দেয় হচ্ছে রেমুনারেশন। আমি যেটা দেখছিলাম সোনালী ব্যাংকে সেটা হচ্ছে 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা রেমুনারেশন। তো বিষয়টা আপনি বুঝতেই পারছেন যে আমি কত মানে একটা বড় বিষয় নিয়ে কথা বলছি, যে কারণে এই বিষয়টা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, যেমন আমি মানুষকে হচ্ছে বুঝাইতে পারি না, আমি নর্মালি আমার ধারণা আপনারাও বুঝাইতে হিমশিম খেয়ে যাবেন, বাট আমাদের যে সিএ জার্নি অন্তর একাডেমির যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমি মনে করি সিএ সম্পর্কে জানা বা বোঝার জন্য এনাফ। অনেকে আছে হচ্ছে ফ্যামিলিকে কনভিন্স করতে পারে না বা বুঝাইতে পারে না, কারণ নর্মালি সবার প্যারেন্টস যারা আছে সবার একটা চিন্তা ভাবনা থাকে যে না আমার সন্তান এইটা পড়বে, এইটা হবে, চাকরি করবে, বা মানে সিকিউরিটি, ইনকাম সিকিউরিটির বিষয়টা যেহেতু আসলো, তো আমি এখানে বলি জব সিকিউরিটি। আচ্ছা, জব সিকিউরিটি দেখেন, সিএ কিন্তু কোনো জব না, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনি সিএ মানে কি, একটা হচ্ছে ডিগ্রি অ্যাজ লাইক ডক্টর বা অ্যাডভোকেট। তো আপনার বিসিএস ক্যাডার হলেন, ধরেন আপনি, আপনার চাকরিটা চলে যেতে পারে, বা আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, কোম্পানিটা বন্ধ হয়ে যাইতে পারে, ছোটোখাটো চাকরি যদি করেন বা সরকারি চাকরি, যে কোনো চাকরি আপনার চলে যেতে পারে। বাট আপনার যদি একটা ডিগ্রি থাকে, একজন ডক্টরের যদি চাকরি না করে তাও কিন্তু তার পেটের ভাতের অভাব হয় না, কারণ এই যে একটা সিকিউরিটি, তার ডিগ্রি আছে, সে যে কোনো জায়গায় চাইলে একটা চেম্বার খুলে নিয়ে বসলে কিছু রোগী পাবে, একজন অ্যাডভোকেট চেষ্টা করলে কোথাও না কোথাও ক্লায়েন্ট পাবে। তো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি তো প্রথমে বললাম, যদি চাকরি নাও করে সে নিজের প্রতিষ্ঠান থেকেই কোটি টাকার উপরে ইনকাম করতে পারে বছরে। আর নর্মালি আমার যতদূর জানা মতে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে বাংলাদেশে সবাই কোটিপতি, ঠিক আছে, এবং সৎভাবে। তো এই সুযোগটা আছে। আর যদি কেউ বলে না সৎভাবে না, ইলিগালভাবে, ভাই পাবলিক ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি যাচ্ছি না। আপনি যেটা বলতে চাচ্ছি, আপনি সৎভাবে বাড়ি গাড়ি বা টাকা পয়সা, লাক্সারিয়াস জীবন, এটা সব কিছু সম্ভব শুধুমাত্র সিএতে আসলে। আচ্ছা, এই গেল। এখন আমরা সিএর লেভেল সম্পর্কে যদি কথা বলতে চাই, আচ্ছা, সিএর তিনটা লেভেল। প্রথম লেভেল হচ্ছে সার্টিফিকেট লেভেল, ওকে, সার্টিফিকেট লেভেল। এর পরের লেভেলটা হচ্ছে নাম্বার 1 সার্টিফিকেট লেভেল, নাম্বার 2 হচ্ছে প্রফেশনাল লেভেল, নাম্বার 3 হচ্ছে অ্যাডভান্স লেভেল। ওকে,
তো সার্টিফিকেট লেভেলে 7টা সাবজেক্ট, প্রফেশনালে 7টা এবং অ্যাডভান্সে হচ্ছে 3টা, টোটাল হচ্ছে 17টা। আপনি যদি 17টা সাবজেক্ট পাস করেন তাহলে আপনি একজন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এই যে 7টা সাবজেক্ট, আপনি যদি প্রথম 7টা সাবজেক্ট, অনেকে 3 মাসে পাস করে, অনেকে 6 মাসে, অনেকে 1 বছরে, অনেকে 4 বছরে, অনেকে জীবনেও পারে না। তো এই 7টা সাবজেক্ট যদি একজন পাস করে সে কিন্তু সার্টিফিকেট লেভেল কোয়ালিফাই করে ফেলে। এরপরে সে যে আইসিবি সুযোগ দিয়েছে সিএপি হইতে পারে, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, বা আরএটি হইতে পারে। তো এটা নর্মালি খুব কম মানুষজন হয়, মানে নেয় আর কি। তো এখানে 7টা যদি আপনি কোয়ালিফাই করেন, আপনি তখন হচ্ছে আপনার একটা নাম আপনি সিভিতে অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে পার্টলি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার পার্ট কোয়ালিফাই, তো আপনি পার্টলি শব্দটা ইউজ করতে পারেন। এবং সার্টিফিকেট লেভেল যাদের কোয়ালিফাই থাকে, নর্মাল রেঞ্জে দেখা যায় তাদের 50-এর উপরে স্যালারি থাকে, অনেকে 1-1.5 লাখ টাকাও শুধু সার্টিফিকেট লেভেল পাস করেই স্যালারি পাই। কেমনে ভাই? তার কোয়ালিটি আছে, তার এক্সপিরিয়েন্স আছে, সে সেই ধরনের ডেডিকেশন নিয়ে কাজ করছে, কাজ শিখছে, কাজ পারে, সেটা তার নিজের যোগ্যতায় পৌঁছাইছে। এটা তো কেউ বলতে পারবে না। নর্মালি আমি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি থেকে দেখা যায় প্রত্যেক বছর 3-4 হাজার স্টুডেন্ট পাস করছে, চাকরি পাচ্ছে হচ্ছে আপনার বিসিএসে যাচ্ছে কিছু মানুষ যাচ্ছে না, কিছু মানুষ পাচ্ছে না। তো এখানে তো ঢাকা ইউনিভার্সিটির দোষ দিয়ে লাভ নেই, কারণ এই ট্যাগটা সবাই যারা স্টুডেন্ট সবাই ইউজ করতে পারে, বাট পড়ালেখাটা যারা করছে, শিখছে কিন্তু শুধুমাত্র তারাই। ওকে, তো আমি আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন প্রফেশনাল লেভেলে 7টা, অ্যাডভান্সে 3টা। আমরা সার্টিফিকেট লেভেলটা নিয়ে একটু ডিপলি আলোচনায় যাই, কারণ যেহেতু সার্টিফিকেট লেভেলটা প্রথম লেভেল, এবং যারা নতুন স্টুডেন্ট, সার্টিফিকেট লেভেলে আসলে কি কি সাবজেক্ট আছে আমি সার্টিফিকেট লেভেলের প্রত্যেকটা সাবজেক্ট দেখাবো। প্রথমে সাবজেক্টটা আমি যদি বলি, সার্টিফিকেট লেভেলের প্রথম সাবজেক্ট হচ্ছে অ্যাসুরেন্স। অ্যাসুরেন্সে হচ্ছে আপনার 16টা অধ্যায় আছে। হ্যাঁ, তো এই 16টা অধ্যায় আপনার আচ্ছা বইটা পড়ে গেছে অলরেডি, আচ্ছা আমি এটা নিয়ে আর কথা না বলি। তো এই গেল অ্যাসুরেন্স। তারপরে হচ্ছে আইটি বই আছে একটা, ইনফরমেশন টেকনোলজি। এছাড়া হচ্ছে বই আছে আপনার এই যে আইটি রেফারেন্সের বই, ওইটার আন্ডারে, কারণ এটা হচ্ছে জাস্ট একটা ম্যানুয়াল বুকের সিলেবাস। তারপরে আছে আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন। এরপরে আসে হচ্ছে অ্যাকাউন্টিং তো খুব সহজ, হিসাব বিজ্ঞান, কারণ অ্যাকাউন্টিং তো আপনারা পড়ে আসছেন। যেমন হচ্ছে, আচ্ছা একটা বিষয় এখানে বলে দিই, যারা সিএ ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট আছে সবার জন্য কিন্তু আমাদের যেই বইটা আছে, স্টার্ট সিএ জার্নি ফাউন্ডেশন বুক। তো এই স্টার্ট সিএ জার্নি ফাউন্ডেশন বইয়ের সাথে সাথে আপনাদেরকে আমি সাজেস্ট করব, এই যে আমার নামও লেখা আছে বইয়ের উপরে, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইটা থেকে আপনারা একটু ধারণা নিয়েন। এই বইটা আসলে খুব একটা কাজে লাগবে না, কারণ এই বইটা তো হচ্ছে বাংলাতে। আমি এই বইটার বাংলা ইংলিশ ভার্সন দুইটাই পড়ছি, অনেকবার পড়ছি। তো এই বইটা যদি আপনি পড়েন তাহলে একটা নর্মাল ধারণা চলে আসবে আপনার এই অ্যাকাউন্টিংয়ের উপর। বাট এটা প্রফেশনালি আপনি ইউজ করতে পারবেন না, বাট কিছু জিনিসের সাথে আপনি পরিচিত হবেন। লাইক আপনি যখন ফার্মে যাবেন, অডিট করবেন, তখন তো আপনার অটোমেটিক্যালি আস্তে আস্তে জিনিসগুলো আসবে। বাট আপনি যদি এটা পড়েন, আপনি নর্মালি কিছু ধারণা পাবেন আর কি। বাট যদিও বাংলাতে, এটাতে ইংলিশে অনেক টার্ম আছে, মিলাইতে পারবেন না আর কি। তারপরেও এই বইটা পড়বেন যারা হচ্ছে আমাদের সিএ ফাউন্ডেশন কোর্সে আছেন। কোর্সের বিষয়টা যখন আসছে বলি, আপনার সিএ ফার্মের A to Z চান্স পাওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে আপনি সার্ভিস পাবেন। চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের থাকবে বলা যায়, কারণ এখানে নর্মালি A to Z আমরা ডিসকাস করব। সেখানে আপনার ফার্মের ইন্টারভিউ থেকে শুরু করে রিটেন এক্সাম সমস্ত প্রিপারেশন এবং ফাউন্ডেশনটা আপনি যদি জোরালো এবং গুছানো একটা প্রিপারেশন নিতে চান, তাহলে আপনার জন্য হচ্ছে সিএ ফাউন্ডেশন কোর্সটা। আর সাথে আমাদের যে বইটা, এটা হচ্ছে আপাতত সফট কপি দেওয়া হচ্ছে, 2025 সালে ইনশাল্লাহ হার্ড কপি দেওয়া হবে, এবং
আপনারা বাইরের যারা মানুষজন আছেন তারাও কিনতে পারবেন, বাট আমি সাজেস্ট করি বই কিনে নিচে পড়তে যাওয়ার চেয়ে আপনারা যদি কোর্সে থাকেন, কোর্স ফি তো খুব একটা বেশি না, খুবই নর্মাল প্রাইস। অনেকে ভাবে যে এত টাকার কোর্স করেই শিখতে পারলাম না, আর মাত্র 2500 টাকার কোর্স করে কী বা শিখবো নি। অনেকে আমাকে ফোন দেয় কোর্স ফি কম শুনে ভাবে যে হয়তো সার্ভিস ভালো পাবে না, এটা ভাবতে পারে। তো আমাদের 2500 টাকার কোর্স ফি, আপনারা যারা আগ্রহী আছেন সিএ পড়তে চান, দেখা যায় যে অনার্স মাস্টার্স শেষ করছেন বাট বেসিক জিনিস ভুলে যাওয়া আমাদের স্বাভাবিক। রিভিশনের জন্য আপনারা লাইফে অনেক কোর্স করছেন, অনেক প্রাইভেটের পেছনে দৌড়াইছেন, টিউশনির পেছনে দৌড়েছেন, বাট লাইফের একটা সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে কিছু জিনিস জেনে বুঝে শিখে যাওয়াটা আমি মনে করি বেটার। এটা শুধু আপনার ফার্মে টেকার জন্য না, আপনার বেসিক ইনফরমেশন যেগুলো আপনার জানা প্রয়োজন সেটাকেও কিন্তু ইনরিচ করবে। আশা করি আপনার একটা মানে কনফিডেন্সের সাথে আপনি যখন ফার্মে সিলেক্ট হবেন, বা দেখা গেল আমি যা যা শিখালাম আপনার ফার্মে পরীক্ষায় আপনার লাগলোই না, আপনার বিশাল রেফারেন্স, আপনি টিকে গেলেন, বাট যেগুলো শিখবেন নলেজ কিন্তু কখনো বৃথা না। এবং আমি তো আপনার ফাউ জিনিস শেখাবো না, তো কোথাও না কোথাও কাজে লাগবে। তো যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই যে আমার নাম্বার 01945135571 নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই হবে। 01945135571, আমি নাম্বারটা লিখে দিয়েছি, এই নাম্বারে ফোন দিবেন। আমাদের কোর্স ফি 2500 টাকা। এবং যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিও দেখে আজকে হচ্ছে আপনার 16 ডিসেম্বর 2024 সাল, যেহেতু আজকে বিজয় দিবস, তো বিজয় দিবস উপলক্ষে তো কিছু জিনিস ছাড় দেওয়া উচিত। আগামী এক সপ্তাহ, আজকে 16 তারিখ, এক সপ্তাহ হচ্ছে 23 তারিখ, আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনাদের সবার জন্য 500 টাকা ছাড় থাকবে। আপনারা 2000 টাকাতে ভর্তি হইতে পারবেন। এই যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে, এই নাম্বারেই আপনারা যদি হোয়াটসঅ্যাপে বা নাম্বারে ফোন দিয়ে নক করেন, আমাদের কোর্সে আপনাদেরকে অ্যাড করে নিব। কত তারিখ পর্যন্ত বললাম, সেটা হচ্ছে 16 ডিসেম্বর 24 থেকে 23 ডিসেম্বর 24 পর্যন্ত এক সপ্তাহ কিন্তু এই ডিসকাউন্টের সময়। এরপরে কিন্তু কোর্স ফি 2500 টাকায়। কেউ আর কাইন্ডলি রিকোয়েস্ট করবেন না, আমি রিকোয়েস্ট অনেকের ফিরাইতে পারি না, তো কারোর কাছ থেকে বেশি কারোর কাছ থেকে কম নেওয়া জিনিসটা যেহেতু বৈষম্য, এটা আমি করতে চাই না। ডিসকাউন্ট যেমন সবার জন্য, কোর্স ফিও সবার জন্য সমান। ওকে, এই গেল। এরপরে আমরা যেখানে ছিলাম, কই ছিলাম, আচ্ছা এই বইয়ে ছিলাম, এই বই নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশন গেল, অ্যাকাউন্টিং গেল। এই যে অ্যাকাউন্টিং, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই অ্যাকাউন্টিং তো আমি 9 থেকে পড়ি, অনার্সে এই ইন্টারমিডিয়েটে পড়ছি, বিবিএতে পড়ছি, এমবিএতে গিয়েও পড়ছি, তাইলে কি এই সাবজেক্টটা আমার জন্য দুধ ভাত? না, মোটেও দুধ ভাত না। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নর্মালি পড়ে আসেন বাংলাতে, তাদের কাছেও যেমন একজন সায়েন্সের স্টুডেন্টের কাছেও তেমন লাগে। কারণ এখানে আপনার কমন জিনিস ডেবিট ক্রেডিট, বাট নর্মালি ভার্সিটি যে কারিকুলাম আছে, যে অ্যাকাউন্টিং সিস্টেমটা ফলো করে আমেরিকান, বাট এই যে বইটা দেখছেন এটাতে যেটা ফলো করা হয় সেটা ইংল্যান্ডের, মানে ব্রিটিশ। তো ইংলিশ উচ্চারণে যেমন দুইটা ডিফারেন্স থাকে, এখানে কিছু টার্ম আছে ডিফারেন্স, তাছাড়া চেষ্টা করলে পারবেন। এরপরে সাবজেক্ট হচ্ছে বিজনেস ল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে এই সাবজেক্টটা একটু আপডেট হয়েছে, আগে নাম ছিল বিজনেস অ্যান্ড ফিনান্স, বিএফ বলা হতো, এখন আবার বিজনেস টেকনোলজি অ্যান্ড ফিনান্স, টেকনোলজির সাথে আপডেট থাকার জন্য এই বইটা আপডেট করা হয়েছে। এরপরে আসে সমস্ত সাবজেক্টের যেটা বাপ সবাইরে ধরা খাওয়াই, সেটা হচ্ছে ট্যাক্সেশন বা ট্যাক্স, শর্টকাটে আমরা এই সাবজেক্টটাকে ট্যাক্স বলি। প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন দেখেন, কভারিং দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, the value added tax 2012, the custom act 2023 and the finance act 2024। এই বইটায় আপনি যা কিছু পাবেন বা পড়বেন, আপনার ট্যাক্সের পরে একটা হিউজ নলেজ কিন্তু আপনার ভিতরে ইনপুট হয়ে যাবে। তো এই 7টা সাবজেক্ট, মাত্র 7টা, বাট এইখানে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে পাস রেট নিয়ে। পাস কেন করে না, সেটা হচ্ছে আইসিবি কিন্তু ওদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, পার্সেন্ট রেঞ্জ আছে, কতজন পরীক্ষা দিয়েছে এবং কতজনকে পাস করাবে সেটার জন্য কিন্তু একটা মিটিং হয়। নট এমন যে আপনি দেখা যাচ্ছে একটা অ্যাটেম্প দিলেন,
যেহেতু পরীক্ষার সুযোগ কিন্তু এখন অনেক বেড়ে গেছে, 3 মাস পর পর পরীক্ষা, কেউ যদি আপনি 3 মাসে 7টা দিন পাস হয়ে যাবেন, 6 মাসে 7টা দিন পাস হয়ে যাবেন। যে কারণে আপনারা দেখবেন যে নর্মালি যারা এইচএসসি করে আসে তাদের জন্য সিসি পিরিয়ড হচ্ছে 4 বছর, আপনার অনার্স বা মাস্টার্স করে আসে তাদের জন্য 3 বছর। বাট আপনি দেখবেন যেমন আহমেদ জাবির হচ্ছে অনার্স করে নাই, এ লেভেল করছে, মানে ইন্টারমিডিয়েট পাশে আসছিল, এইচএসসি 21 ব্যাচ বলতে পারেন। সে হচ্ছে 2.5 বছরের ভিতরে পাশ করে গেছে, এবং নর্মালি সর্বনিম্ন 1 বছর 9 মাস এবং 19 মাস, 1 বছর 7 মাস 19 মাসে পাশ করছে এমন অনেকে আছে। এখন আপনার প্রশ্ন আসতে পারবে 19 মাসে কীভাবে পাশ করলো? ওই যে 3 মাস পর পর পরীক্ষা দেওয়া যায়। তো আপনি যদি 3 মাসে ধরেন, এই যে আমি একটু আগে যেই লেভেলগুলো লিখলাম, 3 মাসে আপনি সার্টিফিকেট লেভেলে 7টা পাশ করলেন, পরবর্তী 3 মাস বা 6 মাসে গিয়ে আপনি দেখা যাচ্ছে প্রফেশনাল লেভেলে 7টা পাশ করলেন, তারপরে দেখা যাচ্ছে আপনি পরবর্তী 6 মাস পরেই দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলে 3টা ক্লিয়ার করে ফেললেন। তাহলে আপনার নর্মালি টাইম কতটুকু লাগছে? 1.5 বছরের মতোই লাগছে। তো এইভাবে আসলে পাসটা করেছে আর কি। তো এইখানে যে হিস্টোরিটা ব্রেকিং করছে সেটা হচ্ছে আহমেদ জাবির কিন্তু শুধু বাংলাদেশ না, এশিয়ার ভিতরে মাত্র 20 বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। ইন্টারমিডিয়েট অনার্স সে করে নাই, সে কিন্তু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং নর্মালি তাকে কিন্তু স্যার বলে ডাকা লাগবে। ওকে, এই গেল লেভেল এবং সাবজেক্ট সম্পর্কে আলোচনা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আসি আমরা সিএ ফার্ম নিয়ে। হ্যাঁ, তো এই বছর আপনার ডিআরসি যেই লিস্টটা দিয়েছে, ডিআরসি ইনলিস্টেড যে লিস্টটা দিয়েছে, সেখানে তারা 10টার মতো ফার্মকে ব্লক লিস্ট করছে, এবং কিছু ফার্মে হচ্ছে ডিবিসি করতে পারবে না, প্রিন্সিপালের এই ইয়েটা কেড়ে নিচ্ছে আর কি। এখন আপনারা যে প্রশ্ন করেন যে ফার্মে কেমন কম্পিটিশন, ফার্মে আসলে কিভাবে সিলেকশন হবে, তো আসেন আমরা সিএ ফার্মের বিষয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটা ফার্ম সমান সমান অফিস, প্রথম বিষয়। তারপরে প্রত্যেকটা সিএ ফার্মে যে প্রিন্সিপাল মানে হচ্ছে একজন আপনার এফসিএ, যদি প্রোপাইটারশিপ ফার্ম হয় তাইলে প্রোপাইটারি যিনি উনি এফসিএ প্রিন্সিপাল, পার্টনারশিপ ফার্ম হইলে দেখা যাচ্ছে একাধিক এফসিএ থাকে। এফসিএ কীভাবে হয় আমি বললাম, যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পর প্রথমে সে এসি হয়, পরে এফসি হয়। আপনি যদি সিএ কোয়ালিফাই করে এসিএ হন, তাও এখন বর্তমানে ফার্ম দেওয়া যাচ্ছে, সাইন করা যাচ্ছে। তো এইখানে আগে যারা প্রিন্সিপাল, একদম প্রথম দিকে দেখা যেত একজন প্রিন্সিপালের আন্ডারে মাত্র 7 জন স্টুডেন্ট থাকতো। তো 7 জনের সিসি শেষ না হইলে সে তো 8 জনকে নিতে পারবে না। তো নর্মালি ওই 7 জনের পরে যে জয়েন করতো তাকে অপেক্ষা করতে হতো একজনের সিসি পিরিয়ড মানে আর্টিকেলশিপ কবে কমপ্লিট হবে, তারপরে যে সে রেজিস্ট্রেশন পাবে, এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর 1 বছর অপেক্ষা করতে হতো। 1 বছর অপেক্ষা করার পর পরীক্ষা দিয়ে 7টা সাবজেক্টে যদি 6টাই পাস করতো, নর্মালি আমাদের স্কুল কলেজে যেমন হয়, এক সাবজেক্টে ফেল করলে আপনি ক্লাস 7-এ ফেল করছেন, আপনাকে 7-এ রেখে দিবে। সিএতেও জিনিসটা সেমন ছিল, যে কারণে আগে পাস রেটটা অনেক কম ছিল। এখন ফ্লেক্সিবল করে দিচ্ছে, আপনি 3 মাস পর পর পরীক্ষা দিচ্ছেন, 3 মাস পর পর আপনার একটা সাবজেক্টে আপনি প্রিপারেশন নিলেন, 2টায় প্রিপারেশন নিলেন, 3 মাস পর 2টা দিলেন, বাকি 3 মাস পর 2টা দিলেন, এভাবে দেখা যাচ্ছে আপনি 7টা শেষ করলেন 1 বছরে। তো এইভাবে হচ্ছে অনেকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু আগে এখন ফ্লেক্সিবল করতে করতে একজন প্রিন্সিপালের আন্ডারে এখন নর্মালি সম্ভবত 25 জন রেজিস্ট্রেশন করতে পারে আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসাবে। তো 25 থেকে 30, আমার হচ্ছে একজাক্ট নম্বরটা মনে নেই, নর্মালি আমি যদি 25 থেকে 30 যাই ধরি না কেন, তো একটা অফিসে যখন 25-30 জন থাকে, হিউজ স্টুডেন্ট। এখানে কিন্তু স্কুল কলেজের মতো বেঞ্চ না যে আপনি বসলেন ক্লাস করলেন, এখানে একটা অফিসিয়াল পরিবেশ। অ্যাজ লাইক আপনি যদি সিএ ফার্মে না যান বাট ব্যাংকে যান, আপনি দেখবেন ব্যাংকে কিন্তু অনেক মানুষ থাকে। তো ওরকমই ব্যাংকে যারা স্টাফ থাকে তারা তো বসে ডেস্কের সামনে। তো আপনি যখন সিএ ফার্মে যাবেন, আপনার একটা ডেস্ক থাকবে, আপনি কম্পিউটার বা ল্যাপটপে বসে দেখা যাচ্ছে কাজ করতে হবে, চেয়ার থাকা লাগবে, চেয়ার না থাকলে তো আপনার দাঁড়াই থাকতে হবে। তো এই যে একটা মানে লিমিটেশন, এই লিমিটেশনের কারণেই কম্পিটিশনটা হয়। দেখা যাচ্ছে একটা ফার্মে অলরেডি 25 জন স্টুডেন্ট আছে, তো একজনের সিসি শেষ হবে দেখা যাচ্ছে আপনার মার্চে, তখনই আরেকজন নিতে পারবে। আপনারা বলেন যে ভাই কোন সময় পরীক্ষা দিতে পারবো,
দেন আমি বলি যে টাইম লিমিটেশন নেই, বাট আছে। যেই ফার্মের স্টুডেন্ট 25 জন, তারা নতুন স্টুডেন্ট নিবে না, আপনি অ্যাপ্লাই করে তো কোনো লাভ নেই। তো যার যখন স্টুডেন্ট চলে যায়, একজন স্টুডেন্টের আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয়ে যায়, সে তখনই স্টুডেন্টকে নেয়। তো তার আগে তার কাছে বিভিন্ন জন অ্যাপ্লাই করে বসে থাকে পরীক্ষা দেওয়ার জন্য, দেখা গেল 5 জন অ্যাপ্লিকেশন পাঠায় রেখে বসে আছে। তো তারা তো নর্মালি দেখা যাচ্ছে অনেক ফার্মাতে সবাইকে ডেকে ডেকে কি একজন এফসি এর ওই ইন্টারভিউ নেওয়ার সময় আছে, অনেক ফার্মে আছে এইচআর থাকে, বাট নর্মালি দেখা যায় পরীক্ষা কন্ট্রোল বা সিলেকশনটা দেখা যায় যে ম্যানেজার বা এফসিএ থাকে তারা করে। তো তারা তো অনেক ব্যস্ত মানুষ, তো অনেক জায়গায় দেখেছি রেজাল্ট ওয়াইজ শর্টলিস্ট করে, এই শর্টলিস্টের ভিতর থেকে দেখা যাচ্ছে আপনি বাদ গেলেন, বাট আপনি তারপরেও চেষ্টা করে গেলেন, কারণ ফার্ম তো অনেকগুলো। ঢাকা শহরে যেমন এবছর ইনলিস্টেড সিএ ফার্ম দিয়েছে, আমি দেখলাম মনে হয় সম্ভবত 208 বা 9টা, 208 বা 9 সংখ্যাটা কিন্তু হিউজ। বাট সব ফার্ম তো ভালো না, কিছু ফার্ম আছে স্টুডেন্ট পায় না, বিষয়টা আমি লিখি। কিছু ফার্ম স্টুডেন্ট পায় না, আর কিছু ফার্ম স্টুডেন্ট নেয় না বা নিতে পারে না। আচ্ছা, বিষয়টা কেন নেয় না বা নিতে পারে না, সেটা হচ্ছে কিছু ফার্ম আছে খুবই খারাপ, কাজের পরিবেশ নেই, কাজ শেখার পরিবেশ নেই, পড়াশোনার পরিবেশ নেই, ঠিকঠাকভাবে অ্যালাউন্স দেয় না। অ্যালাউন্সটা কি, অনেকে বলেন না ভাই সেমিস্টার ফি কত টাকা লাগবে, একবারও সিএ এমন পড়ালেখা, আপনি যদি পড়তে আসেন উল্টো আপনাকেই টাকা দেওয়া হবে, আপনি টাকা দিবেন না, ফান্ড থেকে উল্টো আপনি মান্থলি আপনার চলাফেরা থাকা খাওয়ার জন্য কিছু টাকা অ্যালাউন্স পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু ফার্মাসি স্টুডেন্ট নেয় না বা নিতে পারে না, তাদের ক্যাপাবিলিটি নেই, সুনাম আছে, বাট তারা নেবে কেমনে, তাদের দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট যাওয়ার আগেই 5 জন স্টুডেন্ট 50 জন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পাঠাইছে, অনেক ফার্মে 100 তার বেশি অ্যাপ্লিকেশন পাঠায় রাখে। তো 100 জনকে তো আর একজনের জন্য নিতে পারা সম্ভব না। আর কিছু ফার্মাসি নেয় না, তাদের আর ক্যাপাবিলিটি নেই। কিছু ফার্মাসি হচ্ছে পরীক্ষা নিয়ে নেয় না, আপনাকে পরীক্ষা নিয়ে যখন না নিবে, বিষয়টা আপনার জন্য খুবই হতাশার। যাচ্ছে আপনি 20 জায়গায় অ্যাপ্লিকেশন করে 4 থেকে 5 জায়গায় ডাক পাইলেন, বাট 5 জায়গার এক জায়গায় আপনাকে নিল না, ব্যাপারটা আপনার জন্য যথেষ্ট হতাশাজনক। যখন একটা ফার্ম আপনাকে নিবে না, আপনার কনফিডেন্স লেভেলটা অটোমেটিক নিচে নেমে যাবে, আপনার ভিতরে ডিপ্রেশন চলে আসবে যে কী করলাম, কী শিখলাম, এত সহজ জিনিস আমি তো জানতাম যে এটা ডেবিট হবে না, এটা ক্রেডিট হবে, পারলাম না কেন, কারণ ল্যাক অফ প্রিপারেশন না থাকলে কি হবে, আপনার কনফিডেন্স থাকবে না, কনফিডেন্স না থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন না। অনেকে আছে ফার্স্ট টাইম ভাইবা বোর্ডের মুখোমুখি হয়, ভাইবা বোর্ডে কী কোশ্চেন হয়, কীভাবে হয়, দেখা যাচ্ছে আজ করলো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনি তো যা বলতে পারলেন না। বাট আমাদের যে সিএ ফাউন্ডেশন কোর্স আছে, এখানে এই সমস্ত বিষয়ে আপনার ফাউন্ডেশনটা, আপনার ফার্মের ইন্টারভিউ থেকে শুরু করে রিটেন প্রিপারেশন, সমস্ত কিছু যেমন আপনি ক্লাসে যেমন পাচ্ছেন, এর পাশাপাশি কি হচ্ছে আপনি বইটাও পাচ্ছেন। বইয়ে কিন্তু আপনি লেখা আছে যে ফার্মে কী ধরনের কোশ্চেন করবে এবং সেটার অ্যান্সার আপনি কীভাবে দিবেন। তো আশা করি এই প্রিপারেশনটা যদি নেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন আমি বলি, এই যে সিএ ফার্মের টেস্টের বিষয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তো সিএ ফার্মের বিষয়টা গেল। এখন ভাই গ্রেড, আমার ভালো গ্রেডের ফার্ম লাগবে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, নর্মালি অফিসিয়ালভাবে কোনো গ্রেড নাই, এটা কিছু মানুষজন আছে দেয়। তো যারা এভারেজ স্টুডেন্ট আছেন তাদের জন্য ফার্মে একটা সিট পাইলেই হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, কারণ আপনার পরীক্ষা নিবে আইসিএবি, আপনি পড়বেন নিজের মতো, আপনার যে বই দিবে আইসিএবি, আপনি ফার্মে কী করবেন, কাজ শিখবেন। নর্মাল যে ফার্মগুলো আছে, নর্মাল বলতে মাঝারি আকারের, আমার কাছে মনে হয় মাঝারি আকারের ফার্মগুলো ভালো, কারণ এখানে দেখা যায় যে জায়গায় অনেক বেশি স্টুডেন্ট থাকে, অনেক বেশি একটা কাউরেজ থাকে, সে জায়গাতে আমার মনে হয় না সবার সাথে পরিচিত হওয়া বা কাজ শেখার সুযোগ থাকে। যেমন বড় ফার্মগুলো যেগুলো আছে, অনেকে দেখা যায় আর্টিকেলশিপের 3 বছর সময়, তার 6 মাস তো এমনি চলে যাবে, 1 বছর দেখা যাচ্ছে একটা বড় একটা ব্যাংকের অডিট পাইছে, তারা 1 বছর শুধু ব্যাংক অডিটেই চলে গেল। বাট আপনি যদি একটা মাঝারি ফার্মে থাকেন তাহলে দেখা গেল যে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারলেন, আপনি এনজিওর কাজ করতে পারলেন, মানে মাইক্রো ফিন্যান্স বা মাইক্রো রেগুলেটরি যে প্রতিষ্ঠানগুলো আছে, সিকিউরিটি এক্সচেঞ্জের যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনার যারা হচ্ছে আপনার এই যে শেয়ার কেনা বেচা করে, বা
বা হচ্ছে কোনো ধরনের আপনার ট্রাস্টি বোর্ড, সমিতি, বা হচ্ছে দেখা গেল আপনার কোম্পানি, ছোট কোম্পানি বা বড় কোম্পানি যাই হোক, বা সোল প্রোপাইটারশিপ বা পার্টনারশিপ কোনো বিজনেস, এগুলোর আপনি ডিফারেন্স কাজ যখন করবেন, ভ্যারাইটিস কাজ, আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু বাড়বে। বাট একটা দুইটা কাজ করে কিন্তু হয় না। মাঝারি আকারের ফার্মগুলো সরকারি অডিট করে না, পিডিবি অডিট করে, আরইবি অডিট করে, এরপরে আপনার যেসব হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আছে পার্টনার থাকলে কিন্তু সেগুলোও অডিট করে। তো এখানে আপনার যেটা, আচ্ছা আমার মনে হয় ফোন আসছে, একটু ফোনটা কেটে আসি, আপনারা থাকেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি কিছুক্ষণ পরে ফোন দিয়ে, আমি ক্লাস নিচ্ছি, লাইভে আছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার স্যার ফোন দিছিল আর কি। তো আচ্ছা, এখন আমরা এই যে ফার্মের বিষয় বললাম, টেস্টের বিষয় বললাম, রেজিস্ট্রেশনের বিষয়, সমস্ত কিছু চলে গেছে। আপনি ফার্মের রেজিস্ট্রেশন পাবেন, কাজ শিখবেন, তারপরে আপনি সাবজেক্ট কোয়ালিফাই করবেন, আপনার আর্টিকেলশিপ পিরিয়ড শেষ। আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হইলে আপনি যদি কোনো সাবজেক্ট পাসও না করেন, আপনি একটা সার্টিফিকেট পাবেন, যেটাকে বলে হচ্ছে সিএসিসি। সিএসিসি আপনি যখন বিডি জবসে ঢুকবেন, বিভিন্ন জবের রিকোয়ারমেন্টে আপনি দেখবেন সিএসিসি ইজ প্রিফারেবল। তো আমি একটা শর্ট ছাড়ছিলাম আমাদের সিএসআর নিউ অন্তর একাডেমি চ্যানেলে। শর্টটা তো অনেক মানে হিউজ রেসপন্স পাইছে, প্রায় 10,000-এর মতো ভিউ হওয়ার কাছাকাছি। সেটা হচ্ছে সিসি করতে গেলে আপনার সুইচে একদম তেল বের করে দেবে। সিসি সার্টিফিকেট পাওয়া কিন্তু এতটা ইজি না যে আপনি রেজিস্ট্রেশন নেবেন, নেওয়ার পরে আপনি সিসি পেয়ে যাবেন, ভার্সিটির মতো ঘুরবেন, আড্ডা দিবেন, ক্লাস করবেন না, বিষয়টা এমন না। এই সিসি পিরিয়ডে আপনাকে মানে জিন্দেগি দুনিয়ার সব কিছু ত্যাগ করা লাগে। মানে যেমন নর্মালি এখন হচ্ছে শীতকাল, সকালবেলা যখন যাবেন সূর্য উঠলে দেখতে পারবেন, বাট আপনি বের হবেন নর্মালি রাত্রে, মাগরিবের আজানেরও অনেক পর, 6টা বা 7টা বাজতে বাজতে কিন্তু দেখা যায় ইশার আজানও দিয়ে দেয়। তো দিনের সূর্য দেখার সুযোগটা থাকে না বললেই চলে। আমি ভয় দেখাচ্ছি না। এই যে কষ্টটা করবেন, কষ্টের ফলে একটা সার্টিফিকেট পাবেন, সিএসসিসি সার্টিফিকেট। সিএসসিসি মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স কমপ্লিশন। মোর দ্যান আপনার যে ফ্রেন্ড নর্মাল একটা চাকরিতে ঢুকে 1-2 বছরে যে সে এক্সপিরিয়েন্স পাইছে, যারা সিসি সার্টিফিকেট থাকে এদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে না, কারণ ওই সিসি পিরিয়ডটাই সে একজন অডিটর হিসাবে বিভিন্ন জায়গায় অডিট করছে, বড় বড় প্রতিষ্ঠান, সে কিন্তু অথরাইজেশন নিয়ে অডিট করে। তো এই যে একটা মানুষ যার ভিতরে এতগুলো নলেজ, তো তার যে সার্টিফিকেটটা সেটা তো অবশ্যই ভ্যালু থাকা উচিত। তো এই কারণেই সিএসসিসি সার্টিফিকেটটার ভ্যালু অনেক। তো যারা দেখা যায় জব পায় না, বেকার থাকে, তারাও পরবর্তীতে সিএসসিসি সার্টিফিকেটটা নিতে চাই। এই সার্টিফিকেটটা নিলে প্রাইভেট সেক্টরে কোথাও না কোথাও তার গতি হয়ে যায়, কারণ সিএ স্টুডেন্টরা কখনো বেকার থাকে না। ঠিক আছে, তো অনেক কিছুই আলোচনা করলাম শর্টলি। আপনারা যারা ওরিয়েন্টেশন কোর্সে আছেন, মানে সরি সিএ অ্যাডমিশনের জন্য যে ফাউন্ডেশন কোর্সে আছেন, তাদের এই বিষয়গুলো আমি মনে হয় আমার আগের ভিডিওগুলো দেখে মোটামুটি ধারণা পাইছেন, দেখে আপনারা আছেন। এর বাইরে যারা আছেন, আমি যেহেতু ভিডিওটা করছি আর চ্যানেলে দেওয়ার জন্য, যাতে আপনারাও এই বিষয়গুলো জানতে পারেন। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনার ছোট ভাই বোন থাকে বা যারা গার্জেন অনেকে আছে ভিডিও দেখেন, বা বাইরের দেশ থেকেও আমার কাছে ফোন আসে, তো এই ভিডিওগুলো আমি মনে করি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, আমি কিন্তু এমন না, আমি নিজে একজন সিএ স্টুডেন্ট, আমি একজন সিনিয়র অডিট অ্যাসোসিয়েট হিসেবে আছি, আমি সিনিয়র অডিটর হিসেবে অডিট করতেছি। তো আমার কাছে করে ইনফরমেশনগুলো তো আর ওই নেট থেকে, ওয়েবসাইট থেকে ঘেটে ঘুটে নিজের মন উক্তি কিছু বলা, যেমন কিছু ভিডিও আপনি নেটে পাবেন ভুল ভালো অনেক কথা বলে, যেটা আপনার দেখা যাচ্ছে ক্যারিয়ারকে পিছুই দিতে পারে। তো ওই ধরনের কোনো কিছু পাবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেন, ভালো কিছুই আশা করি পাবেন। এর বাইরে বলবো, যারা হচ্ছে চেয়ে পড়তে চান তারা চাইলে আমাদের কোর্সটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি একটা কমপ্লিট প্যাকেজ পাবেন। আর যারা সদ্য এইচএসসি পাস করছেন, বা 22-23-এ এইচএসসি শেষ করছেন, বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করছেন বা অনার্স করছেন, এনি ব্যাকগ্রাউন্ড আপনারা সিএতে আসতে পারবেন। এসএসসি এইচএসসির জন্য হচ্ছে মিনিমাম জিপিএ 8 পয়েন্ট থাকা লাগবে, এতটুকুই। আচ্ছা, তো আজকের মতো আসি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।